প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি কাজ শক্তি ক্ষমতার আরেকটা ইম্পর্টেন্ট ক্লাসে। আমি তোমাদের তন্ময়ধর ভাইয়া আছি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে, ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে। সো আজকে আমরা কাজ শক্তি ক্ষমতার খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এই কনসেপ্টটা নিয়ে তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাও। কাজ শক্তি ক্ষমতার মনে হয় যে এই কনসেপ্টটা যদি আমরা একবার শিখে ফেলতে পারি তাহলে মনে হয় পুরো চ্যাপ্টারটাই আমরা জয় করে ফেললাম। সো কনসেপ্টের নাম আর কিছু না, ভার কেন্দ্রের সরণ। ঠিক আছে? সো এই জিনিসটা তোমরা অনেকেই নাম শুনেছো, কিন্তু বইয়ের মধ্যে এই কনসেপ্টটা খুবই বিরল। ঠিক আছে? বইতে ভার কেন্দ্রের সরণ নিয়ে স্পেসিফিক কোনো ব্যাখ্যা দেওয়া না থাকার কারণে আমাদের অনেক সময় কনফিউশন ক্রিয়েট হয় যে আসলে ভার কেন্দ্রের সরণটা আমরা কিভাবে বের করতে পারি। অ্যান্ড অলসো অনেক সময় তোমরা সিকিউতেও দেখে থাকো যে এন সংখ্যক ইট একটার উপর একটা রেখে একটা দালান তৈরি করতে কি পরিমাণ কাজ হয়, বা একটা মার্বেল পাথরের স্তম্ভ বানাইতে কি পরিমাণ কাজ হয়, একটা সিলিন্ডারকে আনুভূমিক অবস্থা থেকে উলম্ব অবস্থানে তুললে কি পরিমাণ কাজ হয়, কুয়া চৌবাচ্চার ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ কিভাবে কাজ করে। সো এই জিনিসগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা ওভারঅল কথাবার্তা বলবো। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমত আমাদের আগে বুঝতে হবে যে ভার কেন্দ্রের সরণ জিনিসটা কি, কেন আমরা ভার কেন্দ্রের সরণ হিসাব করব। ঠিক আছে? সো আমরা নর্মালি সরণ জানি, রাইট? আমরা নর্মালি কি জানি? নর্মালি আমরা চিন্তা করি যে মনে করো একটা বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, এই বিন্দু থেকে একটা বস্তু বি বিন্দুতে গেল, তার এই পরিমাণ সরণ হয়েছে, এক্স পরিমাণ মনে করো সরণ হয়েছে। ঠিক আছে? তো ভার কেন্দ্র জিনিসটা আসলে কি, বা ভার কেন্দ্রের সরণ জিনিসটাই বা কি, বা আমরা কখন অ্যাকচুয়ালি ভার কেন্দ্রের সরণ হিসাব করব, সেই জিনিসটাই আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। প্রথমত ভার কেন্দ্র হচ্ছে কি, একটা বস্তুর সমস্ত ভর যে বিন্দুতে কেন্দ্রীভূত থাকবে সেটাই হলো ভার কেন্দ্র। ঠিক আছে? তো প্রথমত ভার কেন্দ্র যদি আমরা বুঝাই, সেটা হচ্ছে যে একটা বস্তুর সমস্ত ভর, সিম্পল, একটা বস্তুর সমস্ত ভর যে বিন্দুতে কেন্দ্রীভূত থাকে। একটা বস্তুর সমস্ত ভর যে বিন্দুতে কেন্দ্রীভূত থাকে সেটাই হচ্ছে কি, ভার কেন্দ্র। ঠিক আছে? একটা বস্তুর সমস্ত ভর যে বিন্দুতে কেন্দ্রীভূত থাকবে সেটাই হচ্ছে ভার কেন্দ্র। সো জিনিসটা কেমন? তো মনে করো আমার এটা হচ্ছে একটা বৃত্ত। তো আমরা যদি একটা বৃত্ত চিন্তা করি, তো আমরা ধরে নিলাম এই বৃত্তের কেন্দ্রেই পুরো বস্তুটার ভর কেন্দ্রীভূত। অথবা আমরা এটাকে যদি একটা পৃথিবী চিন্তা করি, তাহলে আমরা ধরে নিব যে পুরো পৃথিবীর ভরটা তার কেন্দ্রে কি আছে, কেন্দ্রীভূত আছে। ঠিক একইভাবে আরো অনেক রকম হয়। যেমন আমরা যদি একটা যদি বর্গ চিন্তা করি, তো বর্গের ক্ষেত্রে ভার কেন্দ্র কি, যদি এটা একটা আয়তের মতো হয়েছে, তারপর আমি দেখাই যে তুমি দুই পাশে যদি কর্ণ আঁকো, তো এই কর্ণদ্বয়ের ছেদবিন্দুটাই হচ্ছে ওই বর্গ বা আয়তের ভার কেন্দ্র। অথবা আমি যদি একটা ত্রিভুজ চিন্তা করি, তো ত্রিভুজের তিনটে বাহুর কিন্তু মধ্যমা থাকে। যেমন এই বাহুর মধ্যমা হচ্ছে এইটা, আর এই বাহুর মধ্যমা আমি বিপরীত বাহু থেকে আঁকলাম, এখানেও মধ্যমা আঁকলাম। সো মধ্যমাত্রয়ের যে ছেদবিন্দু সেটা হচ্ছে ভার কেন্দ্র। সো সোজা কথায় যে একটা বস্তুর সমস্ত ভর যে বিন্দুতে কেন্দ্রীভূত থাকে বলে ধরে নেওয়া হয়, বা থাকে অ্যাকচুয়ালি, সেটাই হচ্ছে ভার কেন্দ্র। এখন আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হইল যে ভার কেন্দ্রের সরণটা মানে কি। তো প্রথমত তোমাদেরকে একদম সোজা বাংলা ভাষায় আমি একটা লাইন লিখে দিই, সেটা হচ্ছে ভার কেন্দ্রের সরণ মানে হলো ভার কেন্দ্র অ্যাকচুয়ালি কতটুকু সরেছে। ভার কেন্দ্রের সরণ মানেটা হলো ভার কেন্দ্র পূর্বের অবস্থা হতে বা পূর্বের অবস্থার সাপেক্ষে কতটুকু সরেছে। ঠিক আছে? তো ভার কেন্দ্রের সরণ বলতে আমরা কি বুঝবো? আমরা ভার কেন্দ্রের সরণ বলতে বুঝবো যে ভার কেন্দ্রটা আগে অমুক পয়েন্টে ছিল, পরে তমুক পয়েন্টে গেছে। সো অমুক পয়েন্ট আর তমুক পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে ভার কেন্দ্রের সরণ। তোমাদেরকে আরো একটু ঝেড়ে কাশি। সো আমি তোমাদেরকে মনে করো একটা জিনিস দেখাই। তো ধরো আমার এটা একটা বস্তু, দুইটা বস্তু মনে করো পাশাপাশি আছে। তো দুইটা বস্তু মনে করো পাশেই আছে। তাহলে মনে করো এই বস্তুটা আয়তাকার, তো এই বস্তুটার এই যে এইটাই হচ্ছে তার ভার কেন্দ্র। ঠিক আছে? কর্ণ আকার পরে মধ্যবিন্দুটাই হচ্ছে কি, কর্ণদ্বয়ের ছেদবিন্দুটাই হচ্ছে ভার কেন্দ্র। আবার এই বস্তুটা মনে করো আরেকটা বস্তু, এই আকারের বস্তু এখানে আছে, ওই যে কর্ণদ্বয়ের মধ্যবিন্দুটাই হচ্ছে ভার কেন্দ্র। এখন আমি কি করলাম? এখন আমি মনে করো যে এই যে ইটটাকে এখান থেকে তুলে এটার উপরে রাখলাম। ঠিক আছে? এটাকে এখান একটার উপর একটা রাখলাম, বা এই অবজেক্টটাকে এই অবজেক্টের উপরে রাখলাম। তো ধরো আমি এখানে রাখলাম, ওকে, এখানে রাখলাম, অল রাইট। তো এখন এই জিনিসটা টোটালি এখানে চলে আসছে না, এখানে চলে আসছে, রাইট? এখানে চলে আসছে। এখন দেখো
ভার কেন্দ্র এটা আদি অবস্থা না, এটা ভার কেন্দ্রের আদি অবস্থা না, আদি অবস্থা। আচ্ছা, তো এখন দেখো এই যে এটা হচ্ছে মানে আমি এই বস্তুটাকে, এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু, রাইট? তো আমি কি করলাম, এ বস্তু আর বি বস্তু পাশাপাশি কোথায় ছিল, মনে করো ভূমির উপরে ছিল, ঠিক আছে? তো দেখো এই বস্তু আর বি বস্তু পাশাপাশি ভূমির উপরে ছিল, আমি বি বস্তুকে ধরে এ বস্তুর উপরে বসালাম, তাহলে বি বস্তুর ভার কেন্দ্র ছিল এখানে, কর্ণদ্বয়ের ছেদবিন্দুই হচ্ছে ভার কেন্দ্র, ফর এক্সাম্পল। সো এটা হচ্ছে ভার কেন্দ্রের আদি অবস্থা, এটা হচ্ছে ভার কেন্দ্রের কেমন অবস্থা, আদি অবস্থা, আদি অবস্থা। আর আমার এটা হচ্ছে কি, এই যে বি বস্তুটাকে, তো এটা হচ্ছে সেই বি বস্তুটা যাকে আমি এখানে তুলে আনছি। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভার কেন্দ্রের ফাইনাল অবস্থা, এটা হচ্ছে ভার কেন্দ্রের ফাইনাল অবস্থা, ভার কেন্দ্রের পরবর্তী অবস্থা, পরবর্তী অবস্থা। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো যে ভার কেন্দ্রটা এখান থেকে এখানে সরে গেছে, মানে কতটুকু তাহলে ভার কেন্দ্রটা আসলে সরণ হলো সেটা যদি আমি চিন্তা করি। সো এই পয়েন্ট, আগে ভার কেন্দ্রটা মনে করো আমাদের এই লেয়ারের মধ্যে ছিল, এখন ভার কেন্দ্রটা আমাদের এই লেয়ারের মধ্যে উঠে গেছে, তাহলে অ্যাকচুয়ালি ভার কেন্দ্রের সরণটা কতটুকু হলো, এই যে দুইটা লেয়ারের মধ্যবর্তী যে দূরত্ব, এটাই হচ্ছে ভার কেন্দ্রের সরণ, ঠিক আছে? মানে আমি এটাকেই উঠালাম এখানে। তো এটা ছিল আদি অবস্থা, এটা হচ্ছে তার ফাইনাল অবস্থা। তাহলে আদি অবস্থা মনে করো এই লেয়ারে ছিল, ফাইনাল অবস্থা মনে করো এই লেয়ারে আছে, তাহলে ভার কেন্দ্রটা আগে ছিল এই লেয়ারে, এখন উঠছে এই লেয়ারে, তাহলে দুইটা লেয়ারের মধ্যবর্তী যে সরণ এটাই হচ্ছে ভার কেন্দ্রের সরণ। মানে ভার কেন্দ্র অ্যাকচুয়ালি কতটুকু সরছে, কিসের সাপেক্ষে, পূর্বের অবস্থার সাপেক্ষে কতটুকু সরেছে সেটার সাপেক্ষে আমরা কি করতে পারি, ভার কেন্দ্রের সরণ পরিমাপ করতে পারি। আশা করি ভার কেন্দ্রের সরণটা ক্লিয়ার তোমাদের। আচ্ছা, এখন তোমাদের মনে প্রশ্ন, ভাই আমরা কেন ভার কেন্দ্রের সরণ হিসাব করব? ঠিক আছে, আমরা কেন ভার কেন্দ্রের সরণ হিসাব করব? তো খুবই চমৎকার একটা কোয়েশ্চেন। তো এখন তোমাদেরকে সেই চমৎকার একটা কোয়েশ্চেনের অ্যান্সারটা দেই। তো এখন আমি এই জিনিসটাকে, ধরো আমি এই যে বস্তুটাকে আমি মনে করো এই যে এইভাবে আঁকলাম, ঠিক আছে? তো এখন মনে করো এই বস্তুটা এইভাবে আছে, এখন আমি বস্তুটাকে, এটা আনুভূমিক অবস্থা, আমি বস্তুটাকে মনে করো উলম্বভাবে তুলবো। তো এখন দেখো এই বস্তুর মধ্যে আমি তিনটা পয়েন্ট চিন্তা করি, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট চিন্তা করলাম। আমি পয়েন্টগুলোর মধ্যে আরেকটু দূরত্ব বাড়াই যাতে আমরা স্পেসিফিকভাবে দেখতে পারি। ধরো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, চিন্তা করলাম, ঠিক আছে? চিন্তা করলাম, অলরাইট। তো কেন আমরা ভার কেন্দ্রের সরণ হিসাব করব সেই জিনিসটাই একটু বোঝার চেষ্টা করি। তো দেখো এই সিলিন্ডারটা কোথায় ছিল, এই সিলিন্ডারটা মনে করো এটা একটা সিলিন্ডারে, এটা মনে করো একটা বস্তু, এটা মনে করো একটা অবজেক্ট, এই অবজেক্টে আমি এই অবজেক্টের ভিতরে তিনটা পয়েন্ট মাস চিন্তা করলাম। সো এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট মাস M1, এটা আমাদের দ্বিতীয় পয়েন্ট মাস M2, এটা আমাদের তৃতীয় পয়েন্ট মাস M3। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই আনুভূমিক বস্তুটাকে ঠিক এইভাবে, মানে এই যে মাথাটা ধরে কি করব, উলম্ব অবস্থানে তুলে ফেলবো। মানে আমি এখন বস্তুটাকে ঠিক এইভাবে তুলে ফেলবো, এই যে কিভাবে তুলে ফেললাম, আমি এই যে দেখো এইভাবে তুলে ফেললাম, ঠিক আছে? তো দেখো M1টা শিফট হয়ে কোথায় চলে গেছে, এইখানে চলে গেছে। আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করি। সো দেখো আমাদের M1টা চেঞ্জ হয়ে কোথায় চলে গেল, এখানে চলে গেল। M2টা মনে করো এখানে, আর M3টা মনে করো এখানে। তো এখন একটা জিনিস একটু খেয়াল করলে দেখতে পাবা। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি এখানে নাম্বারিংটা করে ফেলি, M1, M2 আর এটা হচ্ছে M3। আচ্ছা, তো আমার এখন দেখো একটা জিনিস একটু খেয়াল করে দেখো, আমাদের M2 আগে ছিল এই লেয়ারে, এখন M1 আগে ছিল এই লেয়ারে, M1 এখন উঠে গেছে আমাদের এই লেয়ারের মধ্যে। তাহলে M1 এর সরণ কতটুকু হলো, এতটুকু হলো। M2 আগে ছিল আমাদের এই লেয়ারে, M2 এখন উঠে গেছে আমাদের কোন লেয়ারে, এই লেয়ারে উঠে গেছে, ফর এক্সাম্পল এই লেয়ারে উঠে গেছে। তাহলে M2 এর সরণ কতটুকু হইলো, এতটুকু। M3 যে লেয়ারে ছিল ওই লেয়ারে রয়ে গেছে, M3 এর আসলে কোনো সরণ হয় নাই। তো ভালো করে খেয়াল করো, আমি এই বস্তুটাকে যখন আনুভূমিক থেকে উলম্বে তুললাম, এই বস্তুতে থাকা প্রত্যেকটা পয়েন্ট মাসের সরণটা কিন্তু আলাদা আলাদা। যেমন এই M1 এর সরণটা এখানে যেরকম, M2 এর সরণ কিন্তু M1 এর মতো সেম রকম না, M3 এর সরণ একদমই নাই, বা ধরো আছে কিন্তু M1 M2 এর মতো না। তার মানে আমি এখানে বুঝতেছি একটা বস্তুকে যখন আমরা অনেকগুলো বিন্দু বিন্দু ভরে কনসিডার করব, অ্যান্ড কনসিডার করার পরে যদি আমরা দেখি যে প্রত্যেকটা বিন্দু ভরের সরণ সেম হচ্ছে না, তখন আমাদের অ্যাকচুয়ালি একটা গড় সরণ হিসাব করতে হবে, অ্যান্ড ওই গড় সরণটাকে বলা হচ্ছে ভার কেন্দ্রের সরণ, ডিসপ্লেসমেন্ট অফ সেন্টার অফ মাস। ভার কেন্দ্রের সরণ আমরা তখনই হিসাব করব যখন আমরা দেখব একটা বস্তুকে যদি অনেকগুলো বিন্দু ভরে কনসিডার করা যায় এবং বস্তুটাকে ডিসপ্লেস করলে বা বস্তুটাকে সরালে প্রত্যেকটা বিন্দু ভরের সরণটা সেম হচ্ছে না,
তখন অ্যাকচুয়ালি আমরা কি করব, তখন অ্যাকচুয়ালি আমরা ভার কেন্দ্রের সরণটা হিসাব করব। তো আই থিঙ্ক আমরা বোঝাতে পেরেছি যে কেন ভার কেন্দ্রের সরণটা আমরা হিসাব করছি। ঠিক একইভাবে আমি যদি একটা কুয়া চিন্তা করি বা একটা চৌবাচ্চা চিন্তা করি, তো এখন তুমি নর্মালি চিন্তা করো যে এই যে মনে করো এই পুরো চৌবাচ্চাটা মনে করো পানি ভর্তি আছে, ওকে, পানি ভর্তি আছে। এখন আমি পানিটা তুললাম, পানিটাকে তুলে পানিটা সম্পূর্ণ খালি করতেছি। এখন তুমি চিন্তা করো এই লেয়ারের পানি যতটুকু সরবে, এই লেয়ারের পানি কি ততটুকু সরবে? আর একটু বেশি সরতেছে, মনে করো এইখানে এই লেভেলে নিয়ে আসতেছি পানিগুলোকে। তো এখানে লেয়ারের পানিটা এতটুকু সরতেছে, এখানে লেয়ারের পানিটা এতটুকু সরতেছে, সবাইকে একই জায়গায় আনতেছি, ধরো ফর এক্সাম্পল এই লেভেলে আনতেছি। তাহলে দেখো পানির বিভিন্ন লেয়ারের সরণটা বিভিন্ন রকম না? একদম উপরে লেয়ারের সরণ এতটুকু, আরো ডিপ লেয়ারের সরণ এতটুকু, আরো ডিপ লেয়ারের সরণ এতটুকু, আরো ডিপ লেয়ারের সরণ এতটুকু। তার মানে পানির এখানে আমি যদি অনেকগুলো অনুপরমাণু চিন্তা করি বা অনেকগুলো লেয়ার চিন্তা করি, প্রত্যেকটা লেয়ারে কিন্তু সরণটা ইকুয়ালি হচ্ছে না। তো যখন আমাদের এরকম কন্ডিশন ক্রিয়েট হয়, তখন আমরা কোনটাকে অ্যাকচুয়াল সরণ ধরবো? আমরা কি এটাকে অ্যাকচুয়াল সরণ ধরবো, নাকি এটাকে অ্যাকচুয়াল সরণ ধরবো, নাকি এটাকে অ্যাকচুয়াল সরণ ধরবো, নাকি এটাকে অ্যাকচুয়াল সরণ ধরবো? তো এমন একটা কনফিউশন যখন ক্রিয়েট হয়, তখন আমরা চিন্তা করি ওকে ফাইন, আমরা একটা গড় সরণ হিসাব করব। গড় সরণ মানে ভার কেন্দ্রের সরণ, মানে আমরা ধরে নিব সমগ্র পানির ভর একটা সার্টেন পয়েন্টে কেন্দ্রীভূত আছে, ওই পয়েন্টে অ্যাকচুয়ালি যতটুকু সরবে সেই সরণটাই হলো ভার কেন্দ্রের সরণ। তো আমরা ধরে নিব যে এই সার্টেন পয়েন্টে হলো তার ভার কেন্দ্র, এটা মনে করো এখানে ছিল অ্যান্ড এটা ফাইনালি মনে করো এখানে আসলো। সো এই সরণটাই হলো ফাইনালি ভার কেন্দ্রের সরণ, ঠিক আছে? সো এই কারণেই আমরা ভার কেন্দ্রের সরণ হিসাব করি যখন আমরা দেখি যে একটা বস্তুকে অনেকগুলা লেয়ারে বা অনেকগুলা বিন্দু ভরে বা অনেকগুলা পয়েন্ট মাসে কনসিডার করা যাচ্ছে, তখন ওই বস্তুটাকে যখন আমরা ডিসপ্লেস করি বা সরাই, তখন যদি আমরা দেখি যে প্রত্যেকটা লেয়ারের বা প্রত্যেকটা অবজেক্টের প্রত্যেকটা পয়েন্ট মাসের সরণটা একই রকম হচ্ছে না, তখন অ্যাকচুয়ালি আমরা কি করব? তখন অ্যাকচুয়ালি আমরা ভার কেন্দ্রের সরণটা ইউজ করব। তো আই থিঙ্ক ভার কেন্দ্রের সরণ কি এবং আমরা এটা কেন ইউজ করব, নর্মাল সরণের সাথে এটার পার্থক্যটা কি, আশা করি আমরা এই স্লাইডের মাধ্যমে বুঝে গেছি। তাহলে চলো আমরা এখন এরপরে একটা চমৎকার জিনিস দেখি যে এন সংখ্যক ইট একটার উপর একটা রাখতে কৃত কাজটা অ্যাকচুয়ালি কেমন হয় সেটাই আমরা দেখব। তো দেখো, আমরা এন সংখ্যক ইট বলতে মনে করো এন সংখ্যক মানে এখানে একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, 10টা হতে পারে, 100টা হতে পারে, 1000টা হতে পারে, 1 কোটিটা হতে পারে। সো আমরা এন সংখ্যক দিয়ে অ্যাকচুয়ালি কি শিখবো? জেনারেলাইজড মেথডটা শিখবো, ঠিক আছে? জেনারেলাইজড মেথডটা আমরা এই কারণেই শিখবো সো দ্যাট আমরা জেনারেলাইজড মেথডে এন সংখ্যক ইট একটার উপর একটা বসালে তোমাকে যদি পরীক্ষায় র্যান্ডম যে কোনো একটা নাম্বার দিয়ে দেয় তুমি পারবা। তো এন সংখ্যক ইটেরটা শিখে রাখাটাই ইজ সেফার। আচ্ছা, তো ধরো আমাদের মনে করো এটা হচ্ছে একটা ভূমি, ওকে? এইটা কি? এটা হচ্ছে মনে করো ভূমি। আমি ভূমিটাকে আরেকটু নিচে দেই, ওকে? আচ্ছা, আমরা এই পাশে দেই, ওকে? এই মনে করো এটা হচ্ছে ভূমি। তো মনে করো এটা হচ্ছে আমাদের ভূমি। এই ভূমির উপরে আমরা একটার উপর একটা ইট মনে করো রাখবো। আচ্ছা, তো একটু খেয়াল করে দেখো ভাইয়া যে আমাদের মনে করো এটা হচ্ছে আমাদের প্রথম ইট, ওকে? প্রথম ইট, এটা হচ্ছে আমাদের প্রথম ইট। অ্যান্ড এই ইটটার হাইট হচ্ছে কত? এই হাইটটা হচ্ছে মনে করো এইচ। এই হাইটটা কত? এই হাইটটা মনে করো হচ্ছে এইচ। তাহলে আমাদের এই ইটের ভারকেন্দ্রটা থাকবে এই ঠিক মাঝখানে থাকবে ভারকেন্দ্র, রাইট? এখন কথা হলো আমাদের এই ভারকেন্দ্র কতটুকু ভূমি থেকে কতটুকু উঁচাই আছে? ভূমি থেকে মনে করো h/2 উঁচাই আছে। তাহলে বাকি হাফটাও কত? এই বাকি হাফটা হচ্ছে h/2, মানে ভারকেন্দ্রের উপরের হাফটাও h/2, নিচের হাফটাও h/2, টোটাল হচ্ছে h। এটা হচ্ছে একটা ইটের প্রাইমারি কন্ডিশন। তো আমরা আমাদের প্রথম ইটটাকে ভূমির উপরে এনে বসালাম। তাহলে নর্মালি চিন্তা করো এখানে কিন্তু ভারকেন্দ্রের কোনো সরণ হয় নাই। কিসের সাপেক্ষে সরণ হয়েছে? কোনো কিছুর সাপেক্ষে না। ভূমির উপর নর্মালি একটা ইট যেভাবে থাকে সেভাবে থাকছে। আমরা ভূমিটাকে আরেকটু সুন্দর করে দেই বোঝার সুবিধার্থে, ঠিক আছে? অল রাইট, ওকে। সো এটা হচ্ছে নর্মালি মোটামুটি ভূমি। তো ভূমির উপরে আমরা মোটামুটি একটা ইট রাখলাম। তো প্রথম ইটটা যখন আমরা রাখছি, ভারকেন্দ্রটা অ্যাকচুয়ালি এখানে, ভারকেন্দ্রটা ডেফিনেট কোনো ডিসপ্লেস হয় নাই। কোথা থেকে নিয়ে রাখছি ম্যাটার করতেছে না। এটার পর এটার উপর একটার উপর একটা রাখলে কি পরিমাণ চেঞ্জেস হয় সেটা অ্যাকচুয়ালি ম্যাটার করতেছে। তার মানে আমরা ধরে নিলাম প্রথম ইটটা জাস্ট এনে রাখছি, ভারকেন্দ্রের কোনো সরণ হয় নাই। তো প্রথম ইটের জন্য আমাদের কৃতকাজের ভ্যালুটা কত? 0। কারণ ভারকেন্দ্রের সরণ না থাকলে, সরণ যদি না হয়, কাজ তো অ্যাকচুয়ালি হয় নাই, রাইট? তো এই কারণে আমরা বলতে পারি যে প্রথম ইটের জন্য আমাদের কৃতকাজের মানটা 0। তাহলে দেখো প্রথম ইটের জন্য আমাদের ভারকেন্দ্রের সরণ কত? ভারকেন্দ্রের
সরণটা হচ্ছে 0, সুতরাং কৃত কাজ কত? W1 সমান 0। তাহলে প্রথম ইটের জন্য আমাদের কৃত কাজ 0। এখন আমরা দ্বিতীয় ইটের জন্য চিন্তা করি। দ্বিতীয় ইটের জন্য কি হচ্ছে সেটা চিন্তা করি। এখন ধরে নাও, মনে করো তোমার ভূমির মধ্যে অনেকগুলো ইট ছড়ানো ছিটানো ছিল। ফর এক্সাম্পল, ছড়ানো ছিটানো সবগুলো কিসের সাপেক্ষে আমরা চিন্তা করব? ভূমির সাপেক্ষে। তো মনে করো এই যে দ্বিতীয় একটা ইট মনে করো এখানে ছিল, ভূমিতে ছিল, ঠিক আছে? এই যে দ্বিতীয় আরেকটা ইট এখানে মনে করো ভূমির উপরে ছিল, দ্বিতীয় আরেকটা ইট। সো ইটটারও ভার কেন্দ্র মনে করো এখানে ছিল, ঠিক আছে? সো এই ইটটাকে আমি তুলে এখন এখানে বসাবো। তাহলে দেখো ইটটাকে আমি তুললাম কোথায়? এখানে তুলে এই যে প্রথম ইটের উপরে বসালাম, দ্বিতীয় ইটটা বসালাম। তার মানে ভার কেন্দ্রটা এখানে ছিল, এখন কোথায় উঠে গেছে? এই যে ভার কেন্দ্রটা এখানে উঠে গেছে। তো এবার চিন্তা করো, তাহলে ভার কেন্দ্রটা কোন লেয়ারে ছিল? ভার কেন্দ্রটা কোন লেয়ারে ছিল ভাইয়া? ভার কেন্দ্রটা ছিল এই লেয়ারে, সরি এই লেয়ারে ছিল, উঠে গেছে কোন লেয়ারে? এই লেয়ারে। তাহলে আমার ভার কেন্দ্রের সরণটা কতটুকু হলো? আমরা যদি একটু দেখি যে ভার কেন্দ্রের সরণটা কতটুকু হলো, এই যে এইটা, রাইট? তো এখন দেখো আমাদের এই ইটটাও যেমন এইচ, আমাদের এই ইটটাও তো তেমন সেম হাইট এইচ। তাহলে আমার এইটুকু হাইট কত? এইটুকু হাইট হচ্ছে আমাদের h/2, ঠিক আছে? তাহলে আমার টোটাল এই হাইটটা চিন্তা করতে হবে। তাহলে দেখো এই হাইটটা যে কথা, এই হাইটটাও কিন্তু সেম কথা, রাইট? সো এটাও h/2, এটাও h/2, তাই না? তো এই যে ভার কেন্দ্রের সরণটা এতটুকু হয়েছে, এই যে এতটুকু, সেম কথা। দেখো এই যে এতটুকু আর এতটুকু সেম কথা কিন্তু। দেখো আবারও বোঝাচ্ছি যে আমাদের দ্বিতীয় ইটটা মনে করে এখানে ছিল, ভার কেন্দ্রটা মনে করে এখানে ছিল, এখান থেকে কোথায় উঠলো? এই যে দ্বিতীয় ইটটাকে আমি এখানে তুললাম। তার মানে আমার ভার কেন্দ্রের সরণটা কতটুকু হয়েছে? যে ভার কেন্দ্রটা আমাদের ছিল এই লেভেলে, মানে ছিল এই লেভেলে, আসছে এই লেভেলে, তো এইটুক হচ্ছে আমাদের ভার কেন্দ্রটা সরছে। সো এইটুক সরা যে কথা, এইটুক সরা কিন্তু একই কথা। দেখো প্যারালাল, একই সাইজ। সো এটাও h/2, এটাও h/2। তাহলে তো দ্বিতীয় এটার জন্য আমার ভার কেন্দ্রের সরণ কতটুকু? h/2 যোগ h/2 করে দিলেই আমাদের বের হয়ে যায়। তাহলে আমরা যদি দ্বিতীয় ইটের জন্য ভার কেন্দ্রের সরণ চিন্তা করি, তাহলে দেখো দ্বিতীয় ইটের জন্য আমাদের ভার কেন্দ্রের সরণ ইজ ইকুয়াল h/2 যোগ h/2 ইজ ইকুয়াল h। তাহলে দ্বিতীয় ইটের জন্য কৃত কাজ কত? কৃত কাজ W2 কত? তাহলে বল গুণ সরণ, কিসের সরণ? ভার কেন্দ্রের সরণ। তাহলে বল হচ্ছে কত? mg, F ইকুয়াল mg, কারণ প্রত্যেকটা ইটের ওজন mg কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে। সেটা প্রথম ইট হোক, দ্বিতীয় ইট হোক, তৃতীয় ইট হোক, প্রত্যেকটা ইটের ওজন mg কোয়াইট নিচের দিকে কাজ করে। তাহলে mg ইন্টু ভার কেন্দ্রের সরণ কত? h। তাহলে mg h। তাহলে আমাদের দ্বিতীয় ইটের জন্য ভার কেন্দ্রের সরণ কতটুকু? mg h। এখন আমরা তৃতীয় ইট চিন্তা করি। তৃতীয় ইট যদি চিন্তা করি, তাহলে দেখো এখন আমি মনে করো এই যে এখান থেকে আরেকটা ইট নিয়ে আমি এখানের উপরে বসাবো। তাহলে দেখো তৃতীয় ইটটা, মানে আমাদের সবগুলো ইট মনে করো ভূমিতে ছিল, রাইট? প্রথমত সবগুলো ইট, প্রথম ইট হোক, দ্বিতীয় ইট হোক, তৃতীয় ইট হোক, 100টা ইট হোক, 1000টা ইট হোক, 1 কোটিটা ইট হোক, সবগুলো ভূমিতে ছিল না? সবগুলোই ভূমিতে ছিল। সো ভূমি থেকেই তো আমরা একটার উপর একটা বসাচ্ছি, রাইট? তো দেখো প্রথমে এখান থেকে নিয়ে আমরা একটা দ্বিতীয় ইট বসালাম, এবার সেম এখান থেকে নিয়ে আরেকটা তৃতীয় ইট আমরা এখানের মধ্যে ধরো বসালাম। এই যে আরেকটা ইট আমি এখানের মধ্যে বসালাম, ঠিক আছে? তাহলে ভার কেন্দ্রটা এই যে মাঝখানে। তাহলে আগে ভার কেন্দ্রটা সেম ভূমিতে ছিল, এই লেভেলে ছিল, এখন ভার কেন্দ্রটা কোন লেভেলে গেছে? এই লেভেলে গেছে। তাহলে এখন আমাদের ভার কেন্দ্রের সরণের মধ্যবর্তী দূরত্ব কতটুকু? এই যে এতটুকু। তাহলে দেখো এতটুকু দূরত্ব যে কথা, তো এখান থেকে এতটুকু দূরত্ব একই কথা, এই যে এতটুকু দূরত্ব একই কথা, তাই না? সো এখন তুমি চিন্তা করে দেখো আমার এইটুক কত? এইটুক হচ্ছে h/2, এইটুক কত? এইটুক হচ্ছে আমার h/2, আর এই পুরোটুক কত? পুরোটুক হচ্ছে h, তাই না? তো আমি যদি h/2 এর সাথে, পুরোটা হচ্ছে h/2 এর সাথে h, এই যে h/2 h আর এই h/2, ওকে? এটা কত? এটাও হচ্ছে আমাদের h/2। তো এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি? তৃতীয় ইটের ভার কেন্দ্র কোথায় ছিল? মনে করো সবগুলোই তো ভূমিতে ছিল, রাইট? তো আগে ছিল ভার কেন্দ্র এখানে, এখন তৃতীয় ইটের ভার কেন্দ্র উঠে গেছে এখানে। তাহলে এখন এই লেয়ারে উঠে গেছে, আগে এই লেয়ারে ছিল। তাহলে এটাই হচ্ছে তৃতীয় ইটের ভার কেন্দ্রের সরণ, মানে ভার কেন্দ্রটা আগে যেখানে ছিল, এখন যে লেয়ারে উঠছে সেটা। সো কতটুকু উঠছে? এই যে এইটুকুন উঠছে। এখানে থাকা যে কথা, এখানে থাকা একই কথা, ঠিক আছে? কতটুকু? h/2 যোগ h প্লাস h/2। তাহলে তৃতীয় ইটের ক্ষেত্রে আমার ভার কেন্দ্রের সরণটা কতটুকু ভাইয়া? দেখো তো। তাহলে আমরা h/2 যোগ h প্লাস h/2, h/2 প্লাস h প্লাস
h/2। তাহলে আমার কত হয়, এই যে h/2 আর h/2 যোগ করলে h হয়, তাহলে h প্লাস h সমান কত, 2h। তাহলে আমাদের তৃতীয় ইটের জন্য ভারকেন্দ্রের সরণ কতটুকু, 2h। তাহলে কৃত কাজ কতটুকু হবে, কৃত কাজ কতটুকু হবে, mg ইন্টু 2h, রাইট? সো ইকুয়াল কত, 2 mgh। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে W3 সমান কত, 2 mgh। W3 সমান কত, W3 সমান হচ্ছে 2 mgh। অল রাইট, ওকে, W3 হচ্ছে কত, 2 mgh। আচ্ছা, এখন আমরা তৃতীয় ইটের জন্য বের করলাম, আমরা লাস্ট আরেকটা দেখি, চতুর্থ ইট দেখি, এরপর আমরা এইখানের মধ্যে একটা বিহেভিয়ার অ্যানালাইসিস করবো এই ইকুয়েশনগুলোর মধ্যে। এবার আমরা চতুর্থ ইটের জন্য দেখি, ঠিক আছে? চতুর্থ ইট, তো এখান থেকে এবার আরেকটা ইট নিয়ে আমরা এটার উপরে বসালাম। আচ্ছা দেখো, তাহলে আরেকটা ইট নিয়ে আমরা কি করলাম, এখন এইখানে বসালাম, এই যে আরেকটা ইট নিয়ে এখানে বসালাম। এখন ভারকেন্দ্রটা মনে করো এখানে। তো এবার চিন্তা করো যে ভারকেন্দ্র আগে কোথায় ছিল, ভারকেন্দ্র আগে ছিল এই লেয়ারে, এখন ভারকেন্দ্র উঠছে এই লেয়ারে। তাহলে তুমি চিন্তা করো সরণটা কতটুকু, এই যে এইটুকি হচ্ছে আমার সরণ, এইটুকি হচ্ছে আমার চতুর্থ ইটের জন্য সরণ। তাহলে আবারও চিন্তা করো, আমার এই দূরত্বটা কত, h/2, এই দূরত্বটা কত, h/2, ঠিক আছে? তো এখন দেখো এখান থেকে আমাদের মানে এই যে এখান থেকে এতটুকু হিসাব করা যে কথা, এখান থেকে এতটুকু হিসাব করা একই কথা। তাহলে দেখো এই যে এটা কত, h/2, এটা পুরাটা কত, মানে h/2 যোগ করলে h, আবার এটা পুরাটা কত, এটাও h, এটা কত আবার h/2। তাহলে দেখো চতুর্থ ইটের জন্য আমার ভারকেন্দ্রের সরণটা কতটুকু হয়। সো যদি দেখি তাহলে দেখো প্রথমত হচ্ছে এতটুকু হিসাব করো তুমি, h/2, জাস্ট আমাকে এইখান থেকে এইটুকু পর্যন্ত ক্যালকুলেট করতে হবে। তো কত কত ভ্যালু আছে সবই দেওয়া আছে। সো এই যে প্রথমত h/2 পাইলাম, h/2 যোগ, এবার আমি যদি এখান থেকে এইটুক নামি পুরোটা হচ্ছে h যোগ h, এবার এখান থেকে যদি এইটুক নামি এই পুরোটাও হচ্ছে কত, h যোগ, এখান থেকে যদি এবার এইটুক নামি কতটুকু আছে, h/2 আছে, এখান থেকে এইটুকু h/2। মিলিয়ে নাও আমার কোনখান থেকে কোথায় নামতে হবে, আমার এখান থেকে চতুর্থ ইটের জন্য ভারকেন্দ্রের সরণ হচ্ছে এখান থেকে ঠিক এইটুক, ঠিক আছে? তাহলে এইটুক কত, h/2, পুরোটা কত h, পুরোটা কত h, আর এইটুক কত, h/2। সো h/2 h/2, ওকে, অল রাইট। তো এখন আমরা কি দেখব, এই যে দেখো এই h/2 আর এই h/2 যোগ করলে হয় h, সাথে আছে আরো দুইটা h, তাহলে টোটাল কত, 3h। তাহলে চতুর্থ ইটের জন্য আমি যদি কৃত কাজ হিসাব করি তাহলে কত হবে, mg ইন্টু 3h। তার মানে therefore w ইকুয়াল কত, 3w4, 3 mgh। এবার আমরা ইকুয়েশনের বিহেভিয়ারটা একটু দেখি। এখন আমাদের একটা প্যাটার্ন, কিন্তু কমন প্যাটার্ন দেখা যাচ্ছে। দেখো প্রথম ইটের জন্য আমার সরণের মানটা 0 বলে কৃত কাজ 0। দ্বিতীয় ইটের জন্য আমরা দেখতে পাচ্ছি যখন 2 তখন h হচ্ছে একটা, w2 এর জন্য h হচ্ছে একটা। তাহলে w3 এর জন্য h কয়টা, এটাকে দাও ইকুয়েশন নাম্বার 2, ঠিক আছে? w3 এর জন্য এটাকে দাও ইকুয়েশন নাম্বার 3, w3 এর জন্য h কয়টা, দুইটা, w4 এর জন্য h কয়টা, তিনটা। মানে w এর মান এক এক করে যত বাড়তেছে h এর মান এক এক করে কম আসতেছে। সো w1 ইকুয়াল 0, w2 ইকুয়াল কত, শুধু mgh, w3 এর মান কত, 2 mgh, w4 এর মান কত, 3 mgh। তাহলে নিশ্চিতভাবে w5 এর মান কত হবে, 4 mgh। w6 এর মান কত হবে, w6 মানে 6টা ইট রাখতে কৃত কাজ, তাহলে কত হবে, 5 mgh। w7 এর মান কত হবে, 6 mgh। তাহলে এভাবে আমরা যদি ডট 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 n সংখ্যকের জন্য চিন্তা করি, তাহলে n সংখ্যকের এখানে কি হচ্ছে, n এর মান 1 থেকে কম আসতেছে, n-1 ইন্টু mgh লিখতে পারি না? তাহলে n সংখ্যক ইট রাখতে আমরা টোটাল কি পাচ্ছি, এইভাবে ক্যালকুলেশন করতে পারি। তাহলে কি দেখতেছি যে প্রথম ইটের জন্য 0, দ্বিতীয় ইটের জন্য শুধু mgh, তৃতীয় ইটের জন্য 2 mgh, চতুর্থ ইটের জন্য 3 mgh, পঞ্চম ইটের জন্য 4 mgh, ষষ্ঠ ইটের জন্য 5 mgh, সপ্তম ইটের জন্য 6 mgh। তাহলে n সংখ্যক ইটের জন্য n-1 ইন্টু mgh, ঠিক আছে, রাখলাম। তো এখন আমরা কি করব, এই সবগুলো ইকুয়েশন যখন যোগ করে দিব তখন আমরা অ্যাকচুয়ালি কি পাবো, টোটাল কত কাজ হইলো সেটা পেয়ে যাব। তাহলে চলো আমরা একটু দেখি।
আমরা একটু দেখবো যে পরের স্লাইডে গিয়ে দেখবো যে টোটাল আমাদের কতটুকু কাজ হয়েছে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু এখন পরের স্লাইডে যাই। ঠিক আছে, আমরা এখন একটু পরের স্লাইডে গিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি কতটুকু কাজ হলো। ওকে, তাহলে চলো যাই, আমরা পরের স্লাইডে যাচ্ছি। ঠিক আছে, ওকে, অলরাইট, জাস্ট এ মিনিট। অলরাইট, তো আমরা এখন পরের স্লাইডে গিয়ে দেখব যে কতটুকু অ্যাকচুয়ালি আমাদের কাজ হয়েছে। তাহলে দেখো আমাদের টোটাল অ্যামাউন্ট অফ কৃত কাজ কত হয়, আমরা একটু দেখি। ওকে, সো আমাদের মোট কৃত কাজ, আমাদের একটার উপর একটা রাখতে মোট কৃত কাজ কত সেটা যদি আমরা একটু দেখি, W ইজ ইকুয়াল W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4 প্লাস ডট 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 প্লাস WN, মানে n সংখ্যক ইট রাখতে একটার উপর একটা রাখতে টোটাল কৃত কাজের জন্য আমাদের কি করা লাগবে, আমাদের সবগুলো ইকুয়েশন যোগ করে দেওয়া লাগবে। অলরাইট, তো এখন আসো, W ইজ ইকুয়াল W1 এর ভ্যালু কত 0, W2 কত mgh, W3 কত 2 mgh, W4 কত 3 mgh প্লাস Wn কত n-1 ইন্টু mgh। অলরাইট, তো এখন আমরা যদি কি করি, আমরা যদি দেখো আমাদের 0 বাদে বাকি পুরো ইকুয়েশন থেকে আমাদের কি কমন যায়, mgh কমন যায়। তাহলে আমরা যদি mgh যদি কমন নেই তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n-1। অলরাইট, তো এখন আমাদের তোমরা নিশ্চয়ই যখন এসএসসি লেভেলে ছিল হায়ার ম্যাথের ধারাতে বিখ্যাত এই ধারাটার যোগফলের মানটা জানো। সো আমরা সবাই জানি যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস n সংখ্যক n-1 সংখ্যক ধারার যোগফল হচ্ছে কত, n ইন্টু n-1/2। ঠিক আছে, তো তোমরা এই যে সমান্তর ধারার এই যোগফলের মানটা সবাই জানো। তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্ট অফ কৃত কাজ, যে W ইজ ইকুয়াল n ইন্টু n-1/2 ইন্টু কত mgh। সো এটাই হচ্ছে n সংখ্যক ইট একটার উপর একটা রাখতে কৃত কাজের রাশিমালা। তোমরা যদি বিন্যাস সমাবেশ পড়ে থাকো তাহলে n ইন্টু n-1/2 কে আরও সুন্দর করে লিখতে পারো, যে W ইজ ইকুয়াল n ইন্টু n-1/2 কে কি লিখতে পারি, nc2 লিখতে পারি। ঠিক আছে, nc2 ইন্টু mgh এভাবেও লেখা যায়। nc2 যে কথা, n ইন্টু n-1/2 একই কথা। যদি এটা লিখতে তোমাদের প্যারা হয় বা এটা তোমাদের ক্যালকুলেশন করতে প্রবলেম হয়, জাস্ট এটা করতে পারো। ঠিক আছে, সো এটাই হলো n সংখ্যক ইট একটার উপর একটা রাখতে কৃত কাজের রাশিমালা। ওকে, সবাই কি বুঝতে পারছি? এটাই হলো n সংখ্যক ইট একটার উপর একটা রাখতে কৃত কাজের রাশিমালা, কৃত কাজের রাশিমালা। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এখন তোমাকে যদি বলে 10টা ইট একটার উপর একটা রাখতে কৃত কাজের রাশিমালা কত, তখন n এর মান হবে 10। জাস্ট সিম্পলি বসাই দিবা। প্রত্যেকটা ইটের হাইট দেওয়া থাকবে, ভর দেওয়া থাকবে, জি এর মান তো আমরা জানি 9.8, বসাই দিলাম, মান চলে আসলো। ঠিক আছে, তোমাকে যদি বলে 100টা ইট, এখন আর তোমাকে ওই 100টা একটার উপর একটা 100টা পর্যন্ত রেখে দেখা লাগবে না, জাস্ট তুমি যদি এই ইকুয়েশনটা জানো। ঠিক আছে, সো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। সো এই যে এখানের মধ্যে ওই জিনিসগুলোই দেওয়া আছে, যে প্রথম ইটের জন্য ভারকেন্দ্রের সরণ 0, কাজের মান 0, দ্বিতীয় ইটের জন্য ভারকেন্দ্রের সরণ h, mgh, W3 3 mgh। সো এইভাবে করে আমরা টোটাল অ্যামাউন্ট অফ কৃত কাজটা বের করতে পারি সব যোগ করে। এই যে দেখো যে mgh n into n-1/2 বা n into n-1/2 into mgh। সো দ্যাটস অল। এটাই হচ্ছে n সংখ্যক ইট একটার উপর একটা রাখতে কৃত কাজের রাশিমালা। আশা করি তো এই জিনিসটা আমরা আশা করি বুঝাইতে পারছি যে ভারকেন্দ্রের সরণ আমরা অ্যাকচুয়ালি কখন হিসাব করব। অলরাইট, আমরা এই জিনিসগুলো পড়ে ফেলছি, আশা করি বুঝতে পারছো। এখন এই বিখ্যাত অঙ্কটা দেখো, এই অঙ্কটা বইয়েটা আসছিল অ্যান্ড খুবই সুন্দর একটা অঙ্ক। দেখো কি বলেছে, একটা ইটের লেন্থ দেওয়া আছে 0.48 মিটার। ওকে, প্রস্থ দেওয়া আছে, ব্রিথ দেওয়া আছে কত 0.24 মিটার, এন্ড থিকনেস দেওয়া আছে 0.12 মিটার। ইটটাকে উলম্ব অবস্থায় তুলতে কি পরিমাণ কাজ করা লাগবে সেটাই আমাদেরকে বের করতে বললো। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি,
এখানে আমরা যা দেখতে পাচ্ছি একটা ইট, প্রথমত এটা ছিল আনুভূমিক অবস্থা, এই আনুভূমিক অবস্থা থেকে আমরা কি করলাম, ইটটাকে উলম্ব অবস্থায় তুললাম। কাজটা কি পরিমাণ হলো সেটাই আমাদেরকে অ্যাকচুয়ালি বের করতে বলছে। তো এখন তুমি চিন্তা করো যে এই যে একটা ইট, এটা হচ্ছে ইটটার দৈর্ঘ্য কত, 0.4 মিটার লেন্থের একটা ইট, ওকে। আর এটা হচ্ছে ইটটার প্রস্থ, সো এই যে এটাই হচ্ছে তার প্রস্থ কত, 0.24 মিটার, অ্যান্ড এটা হচ্ছে তার থিকনেস কত, 0.12 মিটার। আচ্ছা, এখন এই অবস্থা থেকে আমি কি করলাম, এই অবস্থা থেকে আমি উলম্ব অবস্থানে তুললাম। এটা হচ্ছে আমার আনুভূমিক অবস্থা, এটা হচ্ছে আমার উলম্ব অবস্থা, অলরাইট। এখন আমাকে এখানে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে উলম্ব অবস্থাতে ভার কেন্দ্রটা আসলে কিভাবে কাজ করতেছে, আনুভূমিক অবস্থাতে ভার কেন্দ্রটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে, অ্যান্ড উলম্ব অবস্থাতে ভার কেন্দ্রটা কিভাবে কাজ করতেছে, অ্যান্ড ভার কেন্দ্রটা কতটুকু সরেছে সেই সরণটাই বের করাটাই হলো আমার এখানে কাজ। আচ্ছা, তো এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে একটা ইট যখন এভাবে মানে আনুভূমিকভাবে থাকবে, আনুভূমিকভাবে যখন থাকবে তখন আমরা জাস্ট এই জিনিসটা তুমি ভিতরে পুরোটা চিন্তা করো, পুরো লেয়ারটা চিন্তা করো। পুরো লেয়ারে কিন্তু তার থিকনেসটাই কিসের উপর বসানো আছে, তার থিকনেসের পার্টটাই কিন্তু ভূমির উপরে বসানো আছে। ইভেন তুমি যদি এই যে প্রত্যেকটা পার্টে যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ চিন্তা করো, এখানের মধ্যে প্রত্যেকটা পার্টের থিকনেসের সমপরিমাণ ভূমির উপরে কি আছে, বসা আছে, তাই না? তো এখন আমাকে তখন অ্যাকচুয়ালি চিন্তা করতে হবে যে ভার কেন্দ্রটা আসলে থিকনেসের উপর ডিপেন্ড করতেছে যখন আমরা একটা ইটকে আনুভূমিকভাবে রাখবো, ঠিক আছে? জাস্ট সিম্পলি আমি তোমাকে দেখাই, এই যে মনে করো এখানে একটা ইট মনে করো, এই যে এটা একটা ইট মনে করো ভূমির উপরে বসানো আছে, ওকে, ভূমির উপর মনে করো বসানো আছে একদম। ইটটা যদি ট্রান্সপারেন্ট হইতো তাহলে মনে করো এই যে ট্রান্সপারেন্ট অবস্থা, ভিতরেও দেখা যাচ্ছে। সো এই যে মনে করো এভাবে ভূমির উপরে কি বসানো আছে। তো ভূমির উপরে যখন বসানো আছে তখন দেখো তো একটা জিনিস আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা কি দেখতে পাই যে এই থিকনেসের পুরাটাই ভূমির উপরে বসানো আছে না? অ্যান্ড ভিতরে যদি তুমি অনেকগুলো লেয়ার চিন্তা করো, প্রত্যেকটা লেয়ারে এই যে ভিতরেও তোমার পুরো থিকনেসটাই ভূমির উপরে বসানো না, এই যে থিকনেসটাই ভূমির উপরে বসানো না, থিকনেসটাই কিন্তু পুরোটা ভূমির উপরে বসানো, রাইট? অ্যান্ড ভিতরে যদি তুমি চিন্তা করো, ভিতরে ওই থিকনেস, এই যে এটার ভিতরে তো অনেকগুলো সেম পোর্শন আছে, রাইট? অনেকগুলো ক্রস সেকশন তো ভিতরে আছে, তাই না? তো পুরো থিকনেসটাই আসলে ভূমির উপরে বসানো। সো পুরো থিকনেসটা যখন ভূমির উপরে বসানো থাকে, ভার কেন্দ্রটা অ্যাকচুয়ালি তখন এই থিকনেসের উপর কি করে, ডিপেন্ড করে। ভার কেন্দ্রটা তখন কিসের উপর ডিপেন্ড করে, থিকনেসের উপর ডিপেন্ড করে। তাহলে যখন আনুভূমিক অবস্থাতে থাকবে তখন ভার কেন্দ্রটা থিকনেসের ভার কেন্দ্রের উপরই ডিপেন্ড করবে, মানে 0.12 মিটারের অর্ধেকে তখন গিয়ে কি করবে, এই যে আমরা যদি এইভাবে যদি ডায়াগোনালটা আঁকাই, এইভাবে যদি আমরা ডায়াগোনালটা আঁকাই, ঠিক আছে? তো ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ, আমরা যদি এইভাবে যদি কর্ণটা আঁকাই তাহলে এই থিকনেসের কর্ণের উপরে ভার কেন্দ্রটা ডিপেন্ড করবে যখন এটা আনুভূমিক অবস্থানে আছে। অলরাইট, এটা আশা করি বুঝে গেছো। এখন আমরা ইটটাকে মনে করো উলম্বভাবে চিন্তা করি, ঠিক আছে? এখন আমরা আনুভূমিক থেকে ইটটাকে কি করব, উলম্বভাবে তুলবো। সো উলম্বভাবে তুললে ইটের অবস্থাটা হবে এই যে ঠিক এরকম, ঠিক আছে? ইটটার অবস্থা হবে কিরকম, এই যে উলম্বভাবে তুমি মনে করো এইভাবে বসালা, ঠিক আছে? সো ভিতরেও মনে করো এই যে এখানে দিলাম, তো এই যে ভিতরে আমরা ইটটাকে কি করলাম, উলম্বভাবে বসালাম। তখন তুমি দেখো তো এই যে তার দৈর্ঘ্যটা, এই যে এই 0.48 মিটারটা অ্যাকচুয়ালি লম্বা হয়ে বসলো না ভূমির উপরে, এই যে 0.48 মিটার, 0.48 মিটার, 0.48 মিটার, ভিতরে এখানে দেখো 0.48, এই মাঝখানের পোর্শনটা তো ভিতরের দিকে কত বসছে, 0.48টাই বসছে। তো যখন তুমি উলম্ব করে ফেলবা তখন এই দৈর্ঘ্যের কর্ণের মধ্যবিন্দুটাই কি করবে, ভার কেন্দ্র হিসেবে কাজ করবে, কারণ এই পুরো দৈর্ঘ্যটাই কি তখন ভূমির উপরে বসা আছে। সো অ্যাকচুয়ালি ভূমির উপর কিভাবে বসা আছে সেটার উপর ডিপেন্ড করতেছে যে আনুভূমিক অবস্থায় কোন ভার কেন্দ্রটা কাজ করবে, উলম্ব অবস্থায় কোন ভার কেন্দ্রটা কাজ করবে। তাহলে এখানে আসলে প্রস্থের কেমন কোনো কারিশমা নাই, এখানে অ্যাকচুয়াল কারিশমা হচ্ছে তোমার থিকনেসের উপর এবং দৈর্ঘ্যের উপর। যখন আনুভূমিকভাবে শায়িত ছিল তখন থিকনেসের ভার কেন্দ্রটাই অ্যাকচুয়ালি তখন ভার কেন্দ্র হিসেবে কাজ করতেছিল, যখন উলম্বভাবে তুমি বসাই দিছো তখন দৈর্ঘ্যের ভার কেন্দ্রটাই এখানে অ্যাকচুয়ালি ভার কেন্দ্র হিসেবে কাজ করতেছে। অলরাইট, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা দেখব যে ভার কেন্দ্রের সরণটা অ্যাকচুয়ালি কতটুকু হয়েছে সেটাই আমরা এখন দেখব। অলরাইট, চলো তাহলে আমরা একটু দেখি। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যখন ইটটা আনুভূমিকভাবে ছিল তখন ভার কেন্দ্রটা ছিল ভূমি থেকে এতটুকু উঁচাই, কত, 0.12/2 মিটার। ভালো করে একটু খেয়াল করে দেখো
যে যখন ভারকেন্দ্রটা কোথায় ছিল, যখন আমাদের আনুভূমিকভাবে ছিল তখন ভারকেন্দ্রটা ছিল এই যে এইটা মনে করো ভূমি, ঠিক আছে, এইটা মনে করো আমাদের ভূমি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভূমি। ওকে, সো এটা যদি ভূমি হয় তাহলে দেখো যখন আনুভূমিক অবস্থানে ছিল তখন ওই থিকনেসের অর্ধেকে ভারকেন্দ্রটা কাজ করতেছিল, মানে ভূমি থেকে এতটুকু উচ্চতায় ছিল। আর যখন উলম্বভাবে বসাই দিলা তখন আসলে কিসের উপর, তখন হচ্ছে আমাদের এই যে এই এতটুকু ভূমি থেকে এতটুকু উচ্চায় কাজ করতেছে। তাহলে ভারকেন্দ্র ছিল এখানে, গেছে এখানে, তাহলে ভারকেন্দ্র কতটুকু উঠছে, কতটুকু লেভেল পর্যন্ত উঠছে কিভাবে আমরা বের করতে পারি? এই যে দেখো ভারকেন্দ্র কতটুকু লেভেল পর্যন্ত উঠছে, এই যে মনে করো এই পয়েন্টটা এখানে থাকা যে কথা, এখানে থাকা মনে করো একই কথা। তাহলে ভারকেন্দ্রটা আগে ছিল এখানে, এখন উঠছে এখানে, তাহলে কতটুকু উঠলো? এই যে এতটুকু পর্যন্ত উঠলো, ঠিক আছে, এতটুকু পর্যন্ত উঠলো। সো এই এতটুকুর যে সরণ বা এতটুকুর যে দূরত্ব, এটাই তো ভারকেন্দ্রের সরণ, তাই না? তাহলে এখন দেখো ভারকেন্দ্রের সরণ কত? তাহলে এখন আমরা দেখি ভারকেন্দ্রের সরণ কত। তাহলে এই যে ভূমি, এই যে এটা যদি আমাদের ভূমি হয়, এই ভূমি থেকে আমাদের টোটাল দূরত্বটা কত? 0.48/2। তার মানে এই টোটাল দূরত্বটা, এই দূরত্ব যে কথা, এই দূরত্ব একই কথা, কত? 0.48/2। তাহলে 0.48/2 থেকে আমাদের কোনটা বের করতে হবে? আমাদের তো এটা বের করতে হবে, তাই না? তো এই পুরোটা হচ্ছে কত? এই যে ওই পুরোটা আর এই পুরোটা সেম 0.48/2। এটা থেকে যদি আমরা এইটুকু বাদ দিই, মানে এই পুরোটা থেকে আমরা যদি এইটুকু বাদ দেই তাহলে আমরা আর এইটুকু পেয়ে যাব না? ভালো করে দেখো, আমাদের এটা যে কথা এইটাও সেম কথা। সো এই 0.48/2 থেকে আমরা যদি এইটুক বাদ দিই তাহলে আমরা এইটুক পাবো। তো 0.48/2 থেকে আমরা কি করব? 0.12/2 বাদ দিব, যত আসবে সেটাই হলো ভারকেন্দ্রের সরণ। অ্যান্ড তখন কৃত কাজ কি হবে? W = mg ইন্টু, মানে বল গুণ ভারকেন্দ্রের সরণ কত? 0.48/2 মাইনাস 0.12/2, দ্যাটস ইট। তো ভরের মান যদি দেওয়া থাকে, জি এর মান যদি দেওয়া থাকে, তাহলে আমরা ধরে নিলাম এই ইটটার ভর হচ্ছে মনে করো 5 কেজি। আনুভূমিক থেকে উলম্বে তুলে তো আর ভরের চেঞ্জ হয় না, সো 5 কেজি। তো এখন আমরা চাইলে এই যে 5 ইন্টু 9.8 ইন্টু 0.48/2 মাইনাস 0.12/2, দ্যাটস ইট। সো আমরা যদি এইটুক করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? সো এইভাবে আমরা কি করতে পারি? একটা ইটকে আনুভূমিক অবস্থা থেকে উলম্ব অবস্থানে তোলার জন্য কৃতকাজের রাশিমালাটা বের করতে পারি। অলরাইট, এখন আমরা ইটের বদলে এখানে যদি একটা সিলিন্ডার দিয়ে দিতাম তাহলে কি হতো? চিন্তা করে দেখো, আমরা একটু আগে সামনের দিকে। সো এখন দেখো একটা নির্দিষ্ট বড় সিলিন্ডার যার দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, সিলিন্ডারটাকে আনুভূমিক থেকে উলম্ব অবস্থানে তুলতে কি পরিমাণ কাজ করতে হবে সেটাই আমরা দেখব। তো এই যে দেখো, এটা মনে করো একটা সিলিন্ডার আনুভূমিকভাবে আছে, অ্যান্ড এটা হচ্ছে একটা আনুভূমিক সিলিন্ডার যার দৈর্ঘ্য দেওয়া আছে কত? 150 সেন্টিমিটার বা 1.5 মিটার, ঠিক আছে, অ্যান্ড ব্যাসার্ধ হচ্ছে 10 মিটার। তাহলে সিলিন্ডারের ব্যাসার্ধ মনে করো এই যে মোটামুটি এটাই হচ্ছে ব্যাসার্ধ, অথবা এই যে এটাই হচ্ছে ব্যাসার্ধ। তো ভারকেন্দ্রটা এই যে তুমি যদি এইভাবে ক্রস সেকশন আঁকো তাহলে ভারকেন্দ্রটা মোটামুটি তার এইখানে কাজ করতেছে। তো আমাদের এটাও যদি আর হয় তাহলে এটাও তো আর, তাহলে এই যে এইটুক আর 10 সেন্টিমিটার, তাই না? তাহলে এটা যদি আমরা ভূমি হিসেবে চিন্তা করি, ভূমিতে যদি আসে মনে করি, তাহলে এই যে ব্যাসার্ধের সম উচ্চতায় তার ভারকেন্দ্রটা কাজ করতেছে। এখন আমরা কি করব? সিলিন্ডারটাকে আনুভূমিক থেকে উলম্ব অবস্থানে তুলব। এই যে উলম্ব অবস্থানে তুললাম। তো উলম্ব অবস্থানে যখন তুললাম, তো এখন যখন আনুভূমিক অবস্থানে ছিল তখন এই যে আর পরিমাণ উচ্চতায় কি কাজ করতেছিল? ভারকেন্দ্রটা কাজ করতেছিল। যখন তাও এটা কি ছিল তখন? এটা আমাদের তখন ছিল কি? এইটুকুন দূরত্ব ছিল আমাদের দৈর্ঘ্য। তো যখন আমরা ওই যে আবারও কি করব? উলম্ব অবস্থানে তুলে ফেলবো, তখন দৈর্ঘ্যটাই অ্যাকচুয়ালি ভূমির উপরে বসবে, তাই না? তখন আমাদের এই যে দৈর্ঘ্যের অর্ধেকে কি কাজ করবে? ভারকেন্দ্রের সরণটা কাজ করবে। তাহলে আমাদের দৈর্ঘ্য পুরোটা যদি এল হয় তাহলে অর্ধেক কত? দৈর্ঘ্যের অর্ধেক কত? এই যে ভূমি থেকে দৈর্ঘ্যের অর্ধেক কত? L/2, ঠিক আছে, অর্ধেক কত? L/2। তো এখন তুমি চিন্তা করো যে আমাদের আগে ছিল ভারকেন্দ্রটা এখানে, আর ভূমি থেকে কত উচ্চতায় ছিল? এই যে মনে করো আমাদের এটা হচ্ছে ওভারঅল ভূমি, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে দেখো, আগে ভারকেন্দ্রটা ছিল কত উচ্চতায়? ভূমি থেকে আর উচ্চতায়। এখন ভারকেন্দ্রটা ভূমি থেকে কত উচ্চতায় আছে? L/2 উচ্চতায়। তাহলে ভারকেন্দ্রটা অ্যাকচুয়ালি সরছে কতটুকু? দেখো তো ভারকেন্দ্রটা অ্যাকচুয়ালি কতটুকু সরছে? এই যে এতটুকু সরছে না? এই যে এতটুকু সরছে না? এতটুকু সরছে। তাহলে কিভাবে পাবো? তাহলে দেখো এই যে এই পোর্শনটা কিন্তু ওভারঅল ভূমিতেই আছে, মানে জাস্ট গোল বলে ভিতরে বলে মনে হচ্ছে তোমার এটা একটু উপরে, অ্যাকচুয়ালি না, এই পোর্শনটাও কিন্তু ভূমিতেই আছে। তো এখন তুমি চিন্তা করো ভূমি থেকে
তুমি যদি চিন্তা করো ভূমি থেকে এই পোর্শনটার দূরত্ব কত L/2, মানে এই পুরো পোর্শনটার দূরত্ব হচ্ছে ভূমি থেকে L/2 অ্যান্ড এইটুক হচ্ছে আমার কত R। তাহলে আমার এইটুক ভার কেন্দ্রের সরণ কত, পুরো L/2 থেকে আমি যদি R বাদ দেই, ঠিক আছে, পুরো L/2 থেকে আমি যদি R বাদ দেই তাহলে সেটাই হচ্ছে আমাদের ভার কেন্দ্রের সরণ। আরেকবার একটু বলতেছি, একটা সিলিন্ডার যখন আনুভূমিকভাবে থাকতেছে তখন এই যে এই বিন্দুতে ভার কেন্দ্র কাজ করতেছে। সো এই যে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ, তাহলে এটাও ব্যাসার্ধ, তো এটাও ব্যাসার্ধ। তো ভূমি থেকে এইটুকু উচ্চতায় ভার কেন্দ্র কাজ করতেছে, মানে ভূমি থেকে ব্যাসার্ধের সমপরিমাণ উচ্চতায় ভার কেন্দ্রটা কাজ করতেছে। এখন আমি যখন আনুভূমিক থেকে উলম্ব অবস্থানে তুলবো তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে, দৈর্ঘ্যটাই আসলে পুরো ভূমির উপর বসছে। সো তখন দৈর্ঘ্যের অর্ধেকে কি কাজ করবে, এই যে এটা পুরোটা যদি L হয়, মনে করো আমার এই পুরোটা হচ্ছে কত, পুরোটা হচ্ছে আমার মনে করো L, তাহলে L/2 তে আমাদের কে কাজ করবে, ভার কেন্দ্র কাজ করবে। তাহলে ভার কেন্দ্র ছিল আগে এখানে, এখন চলে গেল এখানে। সো এই লেয়ারটাকে সামনে টেনে এখানে আনলাম হিসাবে সুবিধার্থে। এখানে ওটা যে কথা, এখানে ওটা একই কথা, মানে এই লেয়ার থেকে জাস্ট এই লেয়ারে উঠছে। তাহলে দেখো ভূমি থেকে আমাদের এই লেয়ারের দূরত্ব কত, L/2, এই যে এটা আর এটা সেম জিনিস কত, L/2, আর এইটুক দূরত্ব কত R। তাহলে আমাদের ভার কেন্দ্রটা সরছে অ্যাকচুয়ালি কতটুক, এইটুক, কতটুক সরছে, এই যে এইটুক হচ্ছে ভার কেন্দ্রের সরণ। সো আমি পুরোটা থেকে যদি এইটুক বাদ দিই, মানে L/2 থেকে যদি R বাদ দেই তাহলে আমাদের L/2 - R। তো এটাই তো আমাদের ভার কেন্দ্রের সরণ, তাই না? তাহলে আমাদের এখানে ভার কেন্দ্রের সরণটা কত, আমাদের এখানে ভার কেন্দ্রের সরণটা হলো L/2 - R। তাহলে আমাদের কৃতকাজ কতটুকু হবে, আমাদের কৃতকাজ হবে mg L/2 - R। আচ্ছা, এখন এখানে আমার দুইটা জিনিস, সিলিন্ডারের প্রতি মিটারে ভর দেওয়া আছে 2.5 কেজি। সিলিন্ডারটা অ্যাকচুয়ালি কত মিটার, সিলিন্ডারটা অ্যাকচুয়ালি হচ্ছে 1.5 মিটার। সো 1 মিটারে ভর যদি 2.5 কেজি হয় তাহলে 1.5 মিটারে ভর কত হবে, 1.5 গুণ 2.5 এম এর মান, ঠিক আছে। এম এর মান কত, এই যে দেখো প্রতি মিটারে ভর 2.5 কেজি, তাহলে 1 মিটারে ভর 2.5 কেজি হলে 1.5 মিটারে ভর কত, বা টোটাল ভর কত, 1.5 গুণ 2.5, তাই না? সো এই যে 1.5 গুণ 2.5, আর জি এর মান কত, 9.8 ইন্টু L/2, এল এর মান কত, এল হচ্ছে 1.5, তাহলে 1.5/2 মাইনাস আর এর মান কত, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে 10/100, মানে 0.1 মিটার। সো বাস এই জিনিসটা তুমি যদি ক্যালকুলেট করো তাহলে তুমি একটা সিলিন্ডারকে আনুভূমিক অবস্থা থেকে উলম্ব অবস্থানে তুলতে কত কৃতকাজ করা লাগে সেটা তুমি পেয়ে যাবে। আই থিঙ্ক বুঝাতে পারছি, ওকে। সো এই যে দেখো আমাদের ভার কেন্দ্রের সরণটা কত, এই যে দেখতেই পাচ্ছ, আর উচ্চতায় ছিল, উঠে গেছে L/2 উচ্চতায়, তাহলে এই যে এইটুক কত, L/2 - R। সো এই যে সিম্পল, যে টোটাল আমাদের 1.5 মিটারে ভর কত সেটা বের হয়ে গেল, সিলিন্ডারের ভর বের হয়ে গেল, অ্যান্ড আমরা কৃতকাজটা বের করে ফেলতে পারলাম অ্যাকর্ডিংলি, mg L/2 - R, দ্যাটস ইট। আচ্ছা, এবার আসি আমরা আরেকটা কোয়েশ্চেনে, যে 10টা মার্বেল খণ্ডের প্রত্যেকটার উচ্চতা হলো 1 মিটার, ভর হচ্ছে 100 কেজি, ঠিক আছে। তাহলে কয়টা মার্বেল খণ্ড, 10টা মার্বেল খণ্ড, n এর মান কত, 10। একটার উপর একটা রেখে আমরা কত মিটার উঁচু স্তম্ভ করব, 10 মিটার উঁচু, এটা হচ্ছে h এর মান। তাহলে কৃতকাজ কত, তাহলে ওই যে সেম, যে আমরা n সংখ্যক ইট একটার উপর একটা রাখতে যে কৃতকাজ সেম, তাহলে কত, n ইন্টু n - 1/2 mgh, দ্যাটস ইট। n এর মান কত, 10, n - 1, 10 - 1 ডিভাইডেড বাই 2, আর m এর মান কত, m এর মান হলো 100 কেজি, 100 কেজি, g এর মান 9.8, আর h এর মান কত, কত মিটার উঁচু স্তম্ভ গঠন করব, 10 মিটার উঁচু স্তম্ভ গঠন করব, দ্যাটস ইট। আমরা ক্যালকুলেশন করলেই ভ্যালু চলে আসে কত, 4,41,000 জুল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো আমরা কিন্তু এতক্ষণে ভার কেন্দ্রের সরণের উপর একটা ছোটখাটো পিএইচডি করে ফেললাম, মানে ভার কেন্দ্রের সরণ এতগুলো কনসেপ্ট পড়ালাম, এতগুলো ম্যাথ দেখালাম তোমাদের, এখন ভার কেন্দ্রের সরণটা জাস্ট ইজি হয়ে গেছে, আর কিছু না। তো এখন কথা হচ্ছে, দেখো আরেকটা ম্যাথ দেখো, 4টা ঘনকাকৃতির পাথর খণ্ডের প্রত্যেকটার আয়তন হলো 0.125 মিটার কিউব এবং তাদের প্রত্যেকটার ভর 250 কেজি। এদের একটার উপর একটা রেখে স্তম্ভ প্রস্তুত করতে কি পরিমাণ কাজ করা লাগবে? তো কথা হলো, এই যে আমার এটা মনে করো একটা ঘনকাকৃতির খণ্ড, ঠিক আছে, এটা হচ্ছে একটা ঘনকাকৃতির খণ্ড, মনে করো এই যে এটাই হলো আমাদের একটা ঘনকাকৃতির খণ্ড, ঠিক আছে, এই যে এটা হচ্ছে মনে করো একটা ঘনক, ওকে। তো এই ঘনকাকৃতির খণ্ডের প্রত্যেকটার আয়তন দেওয়া আছে, আয়তন ভি দেওয়া আছে, ঠিক আছে। সো ঘনকাকৃতি বলতে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই প্রস্থটা, এই দৈর্ঘ্যটা, আর এই যে এই থিকনেসটা, আর এই
হাইটটা সেম, ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম। সো ঘনকের ক্ষেত্রে আমরা সবাই জানি যে ভি ইজ ইকুয়াল কত, এইচ কিউব, তাই না? সো এখান থেকে আমরা এইচ কিউব ইকুয়াল কত, এইচ কিউব ইকুয়াল ভি এর মান কত, 0.125। সো এখান থেকে আমরা এইচ এর মান বের করতে পারি কিউব রুট অফ 0.125 দিয়ে এইচ এর মানটা বের করলাম। অলরাইট, ঠিক আছে। কারণ ঘনকের ক্ষেত্রে আয়তন সমান কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, আর ঘনকের ক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম, সেহেতু আমরা বলতে পারি এইচ কিউব, আয়তনটা এইচ কিউব। সো আয়তন বসাই এইচ কিউব ইকুয়াল এত, এইচ এর মানটা ওখান থেকে বের করে নিতে পারি, করলাম। এখন আমাদেরকে ভর দেওয়া আছে, প্রত্যেকটা ঘনকখণ্ডের ভর দেওয়া আছে কত, 250 কেজি। এখন একটার উপর একটার বসায় কি করতে হবে, আমাদের একটা স্তম্ভ প্রস্তুত করতে হবে, কৃতকাজ কত। তাহলে এই যে ভেরি সিম্পল, ইটার মতোই কনসেপ্ট, W ইকুয়াল কত, n ইন্টু n-1/2 ইন্টু mgh। সো n এর মান কত, 4টা, তাহলে 4। n এর মান কত, এই যে এটাই হলো n এর মান, n এর মান কত 4, তাহলে 4 ইন্টু 4 - 1/2, m কত 250, g কত 9.8, h কত, এই যে এটা কিউব রুট অফ কত 0.125। সো এই জিনিসটা ক্যালকুলেট করলে আমাদের যা আসবে তাই হলো কৃতকাজের মান। ওকে, এই জিনিসটা ক্যালকুলেট করলে আমরা যা পাবো তাই হচ্ছে কৃতকাজের মান। এই যে দেখো, এইচ এর মান পেলাম, বসাই দিলাম 7350 জুল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার কুয়ার চৌবাচ্চার কনসেপ্ট। এখন এতক্ষণ ধরে আমরা যে যে ভরকেন্দ্রের সরণের কনসেপ্ট বললাম, এখন তোমাদের কুয়ার চৌবাচ্চা জাস্ট ইজি হয়ে গেছে। তো চৌবাচ্চাটা অ্যাকচুয়ালি কি, চৌবাচ্চাটা হচ্ছে যার নির্দিষ্ট শেপ আছে। কুয়ার কিন্তু অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো শেপ নেই, একটা পুকুর, এটাকেও তুমি একটা কুয়া হিসেবে চিন্তা করতে পারো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি যেটা করব, আমাদের নর্মালি কুয়ার ক্ষেত্রে না, আমরা চৌবাচ্চার ক্ষেত্রে দেখবো, ঠিক আছে। কারণ শেপ আছে, সার্টেন শেপ হলে আমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। সো তোমাদের বইয়ের মধ্যে বা কোয়েশ্চেনের মধ্যে অ্যাকচুয়ালি কুয়া দিয়ে যে কথাটা বলে ওটা অ্যাকচুয়ালি কুয়া না, ওটা অ্যাকচুয়ালি চৌবাচ্চার কথা বলে। কারণ চৌবাচ্চার একটা সার্টেন শেপ আছে। তোমরা ছোটবেলায় ক্লাস 7-8-এ থাকার সময় চৌবাচ্চার ম্যাথ করছো, রাইট? চৌবাচ্চা, ড্রাম আর কি, ড্রাম, ঠিক আছে। যাদের বাসায় 24 ঘন্টা পানি দেয় না, তাদের বাসায় দেখবা বিশাল আকৃতির একটা ড্রাম থাকে, ওটাও তুমি চৌবাচ্চা হিসেবে কি করতে পারো, চিন্তা করতে পারো। তো যেটা হয় সেটা হলো, আমরা মনে করো একটা চৌবাচ্চা চিন্তা করলাম, এটাই হচ্ছে সেই চৌবাচ্চা। অ্যান্ড এই চৌবাচ্চাটা মনে করো পানি ভর্তি চৌবাচ্চা, ঠিক আছে। পানি ফুল, পানিটা কি আছে, ফিল আপ আছে, ওকে। অ্যান্ড এই পুরো হাইটটা হচ্ছে কত, পুরো পানির হাইট হচ্ছে কত, h। পুরো পানির হাইট হচ্ছে কত, পুরো পানির হাইট হচ্ছে h। আচ্ছা, এখন কথা হলো, তাহলে এই যে এই পানিগুলোকে যে তুলবো, ওই যে তোমাদেরকে বলছিলাম ভারকেন্দ্রের সরণ আমরা কেন হিসাব করব। তো প্রত্যেকটা লেয়ারের সরণ তো অ্যাকচুয়ালি সেম হবে না, রাইট? এই লেয়ারটা যতটুকু উঠবে এই লেয়ার কি ততটুকু উঠবে না, প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা হাইটে আছে। সো আলাদা আলাদা সরণ হবে, তখন আমাদের একটা গড় সরণ হিসাব করতে হবে, রাইট? তো আমরা এই পুরো জিনিসটার ভারকেন্দ্র ধরে নিব, এই যে ঠিক মাঝখানে, ঠিক h/2 উচ্চতায় ধরে নিব যে তার ভারকেন্দ্রটা কাজ করতেছে কত উচ্চতায়, h/2 উচ্চতায় তার ভারকেন্দ্রটা কাজ করতেছে। তো এটা হচ্ছে একটা পানি ভর্তি কুয়া বা পানি ভর্তি চৌবাচ্চা আর কি, যখন সম্পূর্ণ পানি ভর্তি থাকে, সম্পূর্ণ খালি করতে কৃতকাজ, সম্পূর্ণ খালি করতে কৃতকাজ। মনে করো একটা চৌবাচ্চা বা একটা কুয়া সম্পূর্ণ কি আছে, সম্পূর্ণ পানি ভর্তি আছে, তো সম্পূর্ণ খালি করতে কৃতকাজ। এখন তুমি জাস্ট চিন্তা করো যে পুরো চৌবাচ্চাটার মধ্যে যা পানি আছে সবগুলার ভর যদি এই ভারকেন্দ্র বরাবর কেন্দ্রীভূত থাকে, তো এই ভারকেন্দ্র ধরেই যদি আমি টান মারি সবগুলো পানি বের হয়ে যাবে না? তো মনে করো সবগুলো পানিকে গুটাইয়ে এই ভারকেন্দ্রে নিয়ে আসছি। যেহেতু আমরা বলতেছি যে এই পুরো পানিটা সমস্ত ভর এই ভারকেন্দ্রে কেন্দ্রীভূত থাকবে, তাহলে আমি যদি সামহাও এই ভারকেন্দ্রটাকে সরাই ফেলি তাহলে সবগুলো পানি উঠে যাবে না? এটাই তো হওয়া উচিত। তো মনে করো এটাই হচ্ছে চৌবাচ্চার হাইট বা লেভেল, এটার উপরে হলে মনে করো পুরোটাই কি হয়ে যাবে, খালি হয়ে যাবে। সো ভারকেন্দ্রটাকে আমি এখান থেকে যদি এইটুক পর্যন্ত সরাই তাহলে সবগুলো পানি উঠে যাচ্ছে বলতেছি, তার মানে সবগুলো পানি খালি হয়ে যাচ্ছে। তো এটাই চাইছে যে সম্পূর্ণ খালি করতে কৃতকাজ। তাহলে আমাকে আগে বুঝতে হবে যে আমি যে সম্পূর্ণ খালি করব আমার ভারকেন্দ্রটা কতটুকু সরলো। তাহলে এখান থেকে ভারকেন্দ্রটা এই পরিমাণ নিয়ে আসলে কি হচ্ছে বলতেছি, সম্পূর্ণ পানি খালি হয়ে যাচ্ছে। তাহলে আমার এই ভারকেন্দ্রের সরণটা কতটুকু, এই ভারকেন্দ্রের সরণটা অ্যাকচুয়ালি কতটুকু, তাহলে দেখো পুরোটা হচ্ছে h, এইটুকু হচ্ছে h/2, তাহলে এইটুক ভারকেন্দ্রের সরণ কত, h - h/2 সমান h/2। তাহলে সম্পূর্ণ খালি করতে ভারকেন্দ্রের সরণ কত, h/2। তাহলে সেই ক্ষেত্রে আমার কৃতকাজ কত, w = mg h/2।
গেল। এখন আরেকটা কেস হতে পারে কেমন, আরেকটা কেস হতে পারে মনে করো এরকম যে একটা চৌবাচ্চা, মনে করো এটা একটা চৌবাচ্চা, একটু ছোট সাইজের চৌবাচ্চা একই। তো মনে করো একটা চৌবাচ্চা, এই চৌবাচ্চার মধ্যে এখন অর্ধেক পানি আছে, মনে করো অর্ধেক পানি আছে। ওকে, পুরোটার হাইট হচ্ছে কত, পুরো চৌবাচ্চার হাইট হচ্ছে মনে করো এইচ। এখন পানি আছে অর্ধেক, পানি আছে কতটুকু, পানি আছে অর্ধেক, অর্ধেক পানি আছে অর্ধেক। ওকে, পানি আছে অর্ধেক। তো এখন মনে করো পুরো পানি যতটুকু আছে অতটুকু পানির হাইট হলো h/2, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে পানি যদি এইটুক থাকে, এটার অর্ধেক এখন ভারকেন্দ্র কাজ করবে না? ডেফিনেটলি। তাহলে দেখো আমার এখন ভারকেন্দ্র কতটুকু কাজ করবে, এই যে মনে করো এই যে ঠিক মাঝখানে, মানে h/2 এর অর্ধেকে কি কাজ করবে, ভারকেন্দ্রটা কাজ করবে, মানে এইটুকুতে ভারকেন্দ্রটা কাজ করবে। তাহলে এটা কত হবে, h/2 এর অর্ধেক, এটাও কত হবে, h/2 এর অর্ধেক। তো h/2 এর অর্ধেক কতটুকু, h/4। সো এটাও হবে আমাদের h/4, এটাও হবে কত, এটাও হবে h/4। এখন আমাদের কি করতে হবে, অর্ধেক ভর্তি কুয়া বা অর্ধেক ভর্তি চৌবাচ্চা খালি করতে হবে, ঠিক আছে। অর্ধেক ভর্তি চৌবাচ্চা কি করতে হবে, সম্পূর্ণ খালি করতে হবে। সো এটা হচ্ছে কি অর্ধেক পানি ভর্তি চৌবাচ্চা, অর্ধেক পানি ভর্তি চৌবাচ্চা কি করতে হবে, সম্পূর্ণ খালি করতে হবে, করতে কৃতকাজ। তাহলে আমরা প্রথমত দেখব যে ভারকেন্দ্রটা কোথায় যাচ্ছে। তাহলে ভারকেন্দ্র আছে কোথায়, এখানে নিতে হবে, কোথায়, এই যে এখানে, মানে এখানে নিলেই তো খালি হয়ে যাবে, তাই না। তাহলে ভারকেন্দ্রটা আসলে সরলো কতটুকু, এই যে ছিল এখানে, আসছে এখানে, সরছে কতটুকু, এইটুকু। তো যতটুকু সরছে অতটুকুই হলো ভারকেন্দ্রের সরণ। তাহলে এখন তুমি চিন্তা করো, পুরোটা এইচ, এটুক হচ্ছে কত, h/2, তাহলে বাকিটুক কত, বাকিটুকু হলো h/2। তো ভারকেন্দ্রটা ছিল এখানে, গেছে কোথায়, এখানে। তাহলে টোটাল কতটুকু সরছে, এই যে টোটাল এখান থেকে এতটুকু সরছে, এখান থেকে এরপরে কি, এখান থেকে এতটুকু সরছে, তাই না। তাহলে টোটাল এতটুকু সরছে, রাইট। তাহলে h/4 প্লাস h/2 পরিমাণ সরছে। তাহলে ভারকেন্দ্রের সরণ কত, এই কেসে ভারকেন্দ্রের সরণ কতটুকু, এই কেসে ভারকেন্দ্রের সরণ হচ্ছে h/2 যোগ h/4। তাহলে এখানে 4 যদি নাও তাহলে কত, 2h প্লাস h/4 মানে কত, 3h/4। তাহলে ভারকেন্দ্রের সরণ হলো এতটুকু। তাহলে সম্পূর্ণ খালি করতে কৃত কাজ কত, mg ইন্টু 3h/4। সো এটাই হলো যে অর্ধেক পানি ভর্তি কুয়া সম্পূর্ণ খালি করতে কৃত কাজ। এবার তোমার যদি এইটুক পানি থাকে তাহলে বাকিটা সেম ভাবে অ্যাকর্ডিংলি তোমরা বের করতে পারবা। তো এই কনসেপ্টগুলো যদি বুঝে যাও তাহলে তোমরা ইজিলি বের করতে পারবা যে ভারকেন্দ্রের সরণটা, ভারকেন্দ্রটা অ্যাকচুয়ালি কতটুকু সরছে অ্যান্ড অতটুকু সরার জন্য আমাদের কৃতকাজ কতটুকু হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই ছিল আমাদের ওভারঅল ভারকেন্দ্রের সরণ কি, ভারকেন্দ্রের সরণ কখন ইউজ করতে হয়, ভারকেন্দ্রের সরণ দিয়ে কি কি করা যায়, একটা ইটকে আনুভূমিক অবস্থা থেকে উলম্ব অবস্থানে তুলতে কৃতকাজ বের করতে পারি, এন সংখ্যক ইট একটার উপর একটা রেখে স্তম্ভ তৈরি করতে কৃতকাজের রাশিমালা কত সেটা বের করতে পারি, একটা সিলিন্ডারকে আনুভূমিক থেকে উলম্বতে তুলতে কৃতকাজের রাশিমালা কত সেটা বের করতে পারি, ঘনকাকৃতির বস্তুর ক্ষেত্রে বা মার্বেল খণ্ড দিয়ে স্তম্ভ বানানোর ক্ষেত্রে কৃতকাজ কত সেটা বের করতে পারি, কুয়া চৌবাচ্চার ম্যাথ করতে পারি, ঠিক আছে। সো এই ক্লাসটা তোমাদের জন্য আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস ছিল অ্যান্ড খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। এই কনসেপ্টটা নিয়ে এইচএসসি স্টুডেন্টরা ম্যাক্সিমাম টাইম ভুল করে থাকে। সো এই ক্লাসটা তুমি যদি শুরু থেকে একদম শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খরূপে দেখো তাহলে আশা করছি তোমাদের ভারকেন্দ্রের কনসেপ্ট নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। সো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাসটা করার জন্য। তোমাদের সবার সাথে নেক্সট ক্লাসে আরও মজার কনসেপ্ট নিয়ে আলোচনা করা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।